আজকে আমরা যেটা দেখবো লাস্ট ক্লাসের ভিডিওটা, সেটা হচ্ছে যে এক্সেল ইরোর। তা এক্সেল ইরোর আমি যেটা দেখিয়েছিলাম লাস্ট ক্লাসে, সেটা হচ্ছে যে কয়েক ধরনের ইরোর ছিল। তা প্রথমে আমরা একটা এক্সাম্পল স্বরূপ কয়েকটা সেলের মধ্যে ভ্যালু নিয়ে নিলাম। সেটা হচ্ছে A1 = 3, এই যে উপরে দিয়ে দেখতে পাচ্ছি A1 = 3, তারপরে B1 = 0 আর F1 = A। হ্যাঁ, এই যে তিনটা ভ্যালু তিনটা সেলের মধ্যে আমি নিয়েছি, একটা 3, একটা 0, একটা এ। এ হচ্ছে যেটা ক্যারেক্টার বা আমরা টেক্সট হিসেবে বলতে পারি। এখন আমরা দেখি ফার্স্ট জিরো ডিভিশন বাই জিরো, মানে কোনো কিছুকে যদি আপনি জিরো দিয়ে ডিভাইডেড করেন তাহলে তখন ডিভিশন বাই জিরো। মানে আমাদের ক্যালকুলেশনের মধ্যে মাঝে মধ্যে এরকম আসতেই পারে যে আপনি অনেক বড় একটা ক্যালকুলেশন করেছেন, লাস্টে দেখা যাচ্ছে যে কোনো কিছুকে সে লাস্টে একটা ইরর আসছে যে ডিভিশন বাই জিরো। হ্যাঁ, যে দেখা যাচ্ছে আপনার ফর্মুলাটা অনেক বড়, কিন্তু ফর্মুলাটা অনেক বড় হওয়ার পরে যে রেজাল্টটা আসছে এই যে হ্যাশ ডিভ বাই জিরো, এটা আসছে। তখন আপনি বুঝতে পারবেন যে ওখানে এমন একটা কিছু হয়েছে যে প্রথমে হচ্ছে যে যে ভ্যালুটা আসছে উপরে সেটাকে জিরো দ্বারা ডিভাইড করেছে, সেই জন্য হচ্ছে ডিভিশন বাই জিরো এটা আসছে। তারপরে আরেকটা ভ্যালু হচ্ছে যে আরেকটা ইরর, এটাকে আসলে ইরর বলা যায় না, এটা হচ্ছে যে হ্যাশ এন বাই এ, মানে হচ্ছে নো ভ্যালু অ্যাভেলেবল। মানে এই ধরনের একটা আপনি ইয়ে দেখতে পাবেন, ইরর টাইপ দেখতে পারবেন যে হ্যাশ এন বাই এ, যেটা হচ্ছে ভিলুকাপের ক্ষেত্রে মেনলি ম্যাক্সিমাম টাইমে দেখা যায় যে যদি সে ডেটা খুঁজে না পায় তখন সে হ্যাশ এন বাই এ এই ধরনের একটা ইরর থ্রো করে। হ্যাঁ, তো আপনি এই দুইটা ইরর দেখলে আপনি বুঝতে পারবেন। এই যে এখানে দেখা যাচ্ছে, এই যে এখানে এখানে যেটা দেখতে পাচ্ছে হ্যাশ ডিভ বাই জিরো, এটা হচ্ছে যে একটা ইরর। আর হ্যাশ এন বাই এ এটা হচ্ছে একটা ইরর। ঠিক আছে, এই দুই ধরনের ইরর হ্যাশ ডিভ বাই এ, মানে ডিভ বাই জিরো যদি দেখি তাহলে বুঝবো যে এটা কোনো কিছুকে সে জিরো দ্বারা ভাগ করছে, সেই জন্য এটা আসছে। আর হ্যাশ এন বাই এ এটা হচ্ছে ভিলুকাপের ক্ষেত্রে এই ইররটা পাবেন। এটা হচ্ছে যে যদি সে ডাটা খুঁজে না পায় তখন হ্যাশ এন বাই এ এই ধরনের ইররটা সে থ্রো করে। আরেকটা হচ্ছে যে হ্যাশ নেম, তারপর একটা কোয়েশ্চেন মার্ক। এক্সেল ডাজ নট রিকগনাইজ দ্য নেম, মানে একটা ফাংশনের নাম দেওয়া নাম কিন্তু আমরা জানি সাম সাম ফাংশন দিয়ে আমরা কি করি, যোগ বিয়োগ গুলো করতে পারি। কিন্তু এখানে হচ্ছে যে যদি আমি নামটা সরি সাম ফাংশন দিয়ে আমরা যোগ করি এবং সেখানে যদি সাম ফাংশনের যে নামটা সেটা যদি আমরা ভুল লিখি, তাহলে কিন্তু এই হ্যাশ নেম বাই নেম তারপরে কোয়েশ্চেন মার্কেটটা দিয়ে এটা ইরোর দেখাবে। তার মানে হচ্ছে যে এই যে ইরোটা দেখাচ্ছে হ্যাশ নেম তার কোয়েশ্চেন মার্ক, সেটা হচ্ছে যে কখন দেখাবে, যদি আপনি ফাংশনের নাম ভুল লেখেন। ধরেন আপনি কোনো একটা ফাংশনের নাম লিখলেন অ্যাড, ধরেন একটা ফাংশন অ্যাড আছে, এখন অ্যাড নামটা ভুল লিখলেন, লেখার পরে আপনি আপনি যখন লিখলেন যে আপনি যখন ফাংশনটা লিখলেন তখন যে আপনি নিজে যে ভুল করেছে সেটা তো আপনি নিজে বুঝতে পারবেন না। ঠিক আছে, সেটা তো আপনাকে এক্সেল বলবে যে আপনি ভুল করেছেন। একজন আহ, কেউ নিজে ইচ্ছা করে কিন্তু ভুল করে না, ভুল করলে আরেকজন দেখিয়ে দেয়। হ্যাঁ, তো আপনি যখন দেখবেন যে আপনার ভুলটা দেখিয়ে দিচ্ছে যে ভুলটা হচ্ছে এইরকম টাইপের হ্যাশ নেম কোয়েশ্চেন মার্ক, তখন আপনি বুঝতে পারবেন যে আমার ফাংশনের নামটা আমি লিখতে ভুল করেছি, সেই জন্য এরকম আসছে। ওকে, তারপরে হ্যাশ নাল হচ্ছে যে যদি ওই যে সাম ফাংশনের নাম ঠিক লিখেছেন কিন্তু এদের সাথে মানে একটা রেঞ্জ দেখানোর জন্য মাঝখানে একটা কোলন দিতে হয়, বা আপনি যদি A1, B1 মানে যে ফরম্যাটে দেওয়া কথা সেই ফরম্যাট আপনি ইউজ করেন নাই, তখন দে হ্যাশ নাল তারপর কোয়েশ্চেন মার্ক এটা দেখায়। এটা নর্মালি ইরোরটা সবাই কম করে, ম্যাক্সিমাম ক্ষেত্রে সবাই যে ভুলটা করে এই যে হ্যাশ নেম ইরোর, নামটা ফাংশনের নামটা ভুল লেখে। আহ এটাই হচ্ছে যে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় ইরোরটা। আর হ্যাশ রেফ হচ্ছে যে আপনি A1, B1 এবং হচ্ছে যে F1 নামে তিনটা আপনি যোগ করার ট্রাই করছেন। ঠিক আছে, তো A1 মধ্যে হচ্ছে যে 3 আছে, B1 এর মধ্যে 0, আর A1 এর মধ্যে এখানে আমি ধরলাম এখানে 10 আছে। হ্যাঁ, তো আমি যখন একটা সেল আমি যখন ডিলিট করে দেবো যেটার মধ্যে ভ্যালু ছিল, তখন সে ওই জায়গার রেফারেন্সটা খুঁজে পাবে না, মানে যেখান থেকে সে ভ্যালুটা নিয়ে আসছিল সেটা খুঁজে পাবে না। তখন হচ্ছে যে এই ধরনের ইরোরটা দেখাবে। ওকে, আর হ্যাশ ভ্যালু হচ্ছে যে আমি যখন A1 হচ্ছে যে 3, B1 = 0 আর F1 হচ্ছে একটা সংখ্যার সাথে, মানে 3 এবং 0 দুটাই হচ্ছে যে সংখ্যা, কিন্তু হচ্ছে যে এটা হচ্ছে একটা ক্যারেক্টার। কিন্তু ক্যারেক্টারের সাথে যখন আপনি কোনো সংখ্যা যোগ করবেন তখন কিন্তু সেটা একটা রং টাইপ আর্গুমেন্ট, মানে ডাটা টাইপটা ভুল আছে সেটা দেখাচ্ছে। ইরোর টাইপ তো আশা করি ক্লিয়ার। ওকে, যদি এখানে বিন্দু মাত্র কোনো সন্দেহ থাকে তাহলে বলতে পারেন বা বুঝতে সমস্যা হয়। ওকে, তাহলে আবার রিপিট করব। ঠিক আছে, আমরা নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইডে দেখি কি আছে। নেক্সট স্লাইডে ছোট আমরা একটা খেলা খেলবো, সেটা হচ্ছে যে অ্যাপল। হ্যাঁ, আমরা তো সবাই অ্যাপল খাই, মানে ফল হিসেবে অ্যাপলটাই ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে খাওয়া হয়, বা যার যেটা পছন্দ সে সেটা খায়।
তো এখানে হচ্ছে যে অ্যাপল হচ্ছে যে একটা দেখতে পাচ্ছি দুই ধরনের আছে, একটা হচ্ছে যে আপনি পিসেস অফ অ্যাপল, আর আরেকটা হচ্ছে যে হোল অ্যাপল। ওকে। তো এখানে টাইপ অফ ফ্রুটস, মানে এটা হচ্ছে যে অ্যাপল তো একটা ফ্রুটস এর মধ্যেই পড়ে। আর হচ্ছে যে এখানে একটা হচ্ছে যে প্লেট, আর আরেকটা হচ্ছে যে অ্যাপল অন দ্য টেবিল। ঠিক আছে, এখন আমি যদি বলি আপনাকে অ্যাপলটা রাখতে, আপনি কোথায় রাখবেন, কোন অ্যাপলটা কোথায় রাখবেন? একটা হচ্ছে যে কাটা, মানে পিসেস অফ অ্যাপল, মানে অ্যাপলটা কি আপনাকে পিস করা আছে, আপনি সেটা কোথায় রাখবেন? সেটা তো আর নিশ্চয়ই বড় টেবিলের মধ্যে রাখবেন না, অবশ্যই পিয়ালের মধ্যে রাখবেন। মানে যেটা যেখানে রাখা দরকার আপনি সেটা সেখানে রাখবেন। আর যেটা হচ্ছে যে কাটা হয় নাই সেটাকে আপনি রাখবেন টেবিলের উপরে। সো এই অ্যাপলটা থাকবে হচ্ছে যে টেবিলের উপরে, আর হচ্ছে যে আপনার এই যেগুলো পিসেস অফ মানে অ্যাপল যেটা ছিল সেটাকে অবশ্যই একটা প্লেটের মধ্যে রাখবেন। তার মানে হচ্ছে যেটা যেখানে রাখার দরকার সেখানেই রাখতে হবে, তাছাড়া কিন্তু সেটাকে বেমানান লাগবে বা সেটা একটা ইরর ধরা যায়। যদি আমি এইটা যদি টেবিলের উপরে ছড়াই রাখি আর যদি কাউকে আপনি খেতে দেন, তাহলে কিন্তু সেটা একটা তার কাছে একটা মানে নেগেটিভ একটা ফিল আসবে। তো এরকমই আমরা যদি ডাটা টাইপের সাথে আমরা তুলনা করি, ডেটা টাইপ হচ্ছে যে এমন একটা জিনিস যে আপনার আহ, একটা হচ্ছে যে পানি, ধরেন আপনি পানি এবং হচ্ছে যে আপনি এটা বিস্কুট, পানি আর বিস্কুট কিন্তু দুটো সেম না, দুইটা দুই ধরনের। ঠিক আছে, পানি কিন্তু চাবিয়ে আপনি খান না, আর বিস্কুট কিন্তু চাবিয়ে আপনি খান। ঠিক আছে, তা দুইটা দুই ধরনের। তো দুইটা দুই ধরনের ইউজেস আছে। তো ডেটা টাইপটা আমি এই জন্য দেখাচ্ছি, ডাটা টাইপ আসলে না দেখালেও চলে, কিন্তু আমি এই জন্য দেখাচ্ছি যদি আপনি ফার্দার কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করেন, ঠিক আছে, তখন এই ডাটা টাইপের কনসেপ্ট আপনার দরকার পড়বে। তা ডাটা টাইপ হচ্ছে যে একটা হচ্ছে ইন্টিজার টাইপ ডেটা টাইপ, টেক্সট, তারপরে হচ্ছে টেক্সট বাই স্ট্রিং, আর একটা হচ্ছে ফ্লোট, তারপরে হচ্ছে ডাবল। নর্মালি হচ্ছে যে এই চারটা ডাটা টাইপ, ইন্টিজার, টেক্সট, স্ট্রিং, ফ্লোট, ডাবল, হ্যাঁ, এই চারটা টাইপ নর্মালি ইউজ হয়ে থাকে। বিশেষ করে যেটা জানা লাগবে, ইন্টিজারটা কি, ইন্টিজার হচ্ছে যে কোনো হচ্ছে পূর্ণ সংখ্যা কি সেটাকে ইন্টিজার বলছি, বা যে কোনো ধরনের পূর্ণ সংখ্যা, হ্যাঁ। আর টেক্সট বাই স্ট্রিং হচ্ছে যে কোনো ক্যারেক্টার, কালেকশন অফ ক্যারেক্টারটাকে আমরা কি টেক্সট বাই স্ট্রিং বলছি। আর ফ্লোট হচ্ছে যে দশমিক দিয়ে যে সংখ্যাগুলো থাকে সেগুলোকে ফ্লোট, কিন্তু সেটা হচ্ছে যে দশমিক দিয়ে ছোট সংখ্যার একটা ভ্যালু। আর ডাবল হচ্ছে যে দশমিক দিয়ে একটা সংখ্যা আছে কিন্তু সেটা অনেক বড়, সেটা হচ্ছে যে ডাবল। তো নর্মালি হচ্ছে যে এগুলো হচ্ছে চারটা চারটা ডাটা টাইপ। নর্মালি কোনো কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে আটটা আটটা ডাটা টাইপ, তো আমরা এখানে দেখছি চারটা। ইন্টিজারে হচ্ছে যে কি সংখ্যা নিবে, টেক্সটের মধ্যে টেক্সট যে স্ট্রিং এর মধ্যে নিবে কি শুধুমাত্র ক্যারেক্টার নিবে, ক্যারেক্টার বা যে কোনো লেখাগুলা যেগুলো আছে সেগুলো নিবে। আর ফ্লোটের মধ্যে দশমিক দিয়ে সংখ্যাগুলো নিবে। আর ডাবলের মধ্যে মধ্যে দশমিক দিয়ে সংখ্যাগুলো নিবে কিন্তু সেগুলো অনেক বড়। ঠিক আছে, তো এটা কেন দেখাচ্ছি আমি সেটাকে দেখে নেই। এটা হচ্ছে যে আমাদের কিছু কিছু ফাংশন আছে যেগুলো হচ্ছে যে আপনি যখন কোনো কিছু দিবেন, হ্যাঁ, ধরেন আপনি কোনো একটা সংখ্যা লিখলেন, এই এটা কি আসলে সংখ্যা না এটা হচ্ছে যে একটা টেক্সট, সেটা আমরা বুঝবো কিভাবে? এই সংখ্যাটাকে কিন্তু টেক্সটে আবার কনভার্ট করা যায়, হ্যাঁ, টিএক্সটি টেক্সট। যেমন হচ্ছে যে এই যে এখানে একটা যে আমরা সংখ্যা দেখতে পাচ্ছি এটা আসলে এই সংখ্যা কিনা। মানে আমার কথাটা শুনে আপনার হয়তো বা একটু আশ্চর্য হওয়ার কথা যে আসলে সংখ্যা আবার সংখ্যা কিনা, সংখ্যা মানে সংখ্যা কিনা, কারণ হচ্ছে আপনি এক্সেলে যখন কোনো কিছু লেখেন, যদি আপনি এরকম লেখেন যে 44, দেখেন আমি ডাবল কোটেশনের মধ্যে আমি 44 লিখছি, এটাও 44। আবার যদি আমি এটা লিখি এটা 44, দুইটার মধ্যে কিন্তু একটা ডিফারেন্স আছে। একটা হচ্ছে লেফট সাইডে, একটা হচ্ছে রাইট সাইডে। লেফট সাইডে যদি আপনি কোনো কিছু মানে দেখেন যেটা লেফট সাইডে আছে, প্রথম দেখাই সেটা মানে বোঝা যায় সেটা হচ্ছে যে একটা টেক্সট। মানে এই 44 এর সাথে আপনি যদি +1 যোগ করেন, +1 এর সাথে 45, এটা +1, ওকে, ঠিক আছে, দাঁড়ান, ইকুয়াল টু টি, টি, ওকে। হ্যাঁ, 44 এর সাথে আপনার টেক্সটের সাথে 1 যোগ করে এটা যোগ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখানে যেটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে যে মাঝে মাঝে এরকম থাকে যে আপনার কিছু কিছু নাম্বার থাকে দেখতে আসলে নাম্বারের মতন, যেমন হচ্ছে 016 ধরনের একটা নাম্বার, হ্যাঁ, কিন্তু এরকম অনেক কিছু অনেক ডাটা থাকে যে আসলে 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 দেখা যাচ্ছে এটা নাম্বার, কিন্তু আসলে এটা নাম্বার না, এটা হচ্ছে যে একটা টেক্সট আকার, টেক্সট ফরম্যাটে ফরম্যাটিং করা থাকলে যখন সমস্যা হয় কি, যে সেটা আর আপনি যোগ বিয়োগ বা গুণ ভাগ এগুলো করতে পারবেন না।
ঠিক আছে, বা সেটা আপনি কোনো কাজে ইউজ করতে পারবেন না। নর্মালি হচ্ছে যে জাস্ট লেখা হিসেবে, যেমন আপনার মোবাইল নাম্বারে কিন্তু যোগ বিয়োগ গুণ ভাগের কোনো কিছু নাই, কিন্তু আমরা যদি ডেট হয়, ডেট কিন্তু হচ্ছে যে একটা নাম্বার। যেমন হচ্ছে এই যে আমি দেখতে পাচ্ছি না এখানে কত, 8টা 27, 8টা 27 মিনিট, ঠিক আছে, এবং এটা হচ্ছে যে কত PM। এটা যে দেখতে পাচ্ছি, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, নিজের চোখের সামনে দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে যে 8টা 27 মিনিট, 27 মিনিট, এবং হচ্ছে যে এটা হচ্ছে রাত 8টা 27 মিনিট, যেহেতু PM আছে। অ্যাকচুয়াল কিন্তু এটা ভ্যালু হচ্ছে যে এত 0.85। ঠিক আছে, আমরা যেটা সামনে দেখি সেটা ফরম্যাটিং করে আমাদের সামনে অন্যভাবে উপস্থাপন করা হয়। এখন আমি যদি এটাকে ডেট হিসেবে দেখতে চাই, এখান থেকে দেখেন ডেট হিসেবে দেখা 0000-01-00। ঠিক আছে, তার মানে হচ্ছে যে আপনি একটা ডাটা সামনে যা দেখেন আসলে সেই ডাটাতে সেই রকম না। ঠিক আছে, যেমন ডেট এবং হচ্ছে যে টাইমের ক্ষেত্রে, ডেট আর টাইম আমরা যে দেখতে পাই, যেমন হচ্ছে 21/10/2018, 21/10/2018 মানে আজকে হচ্ছে 21 তারিখ, 10 মানে অক্টোবর, আর 2000 এটা হচ্ছে 18। তো এটা আমরা দেখতে পাচ্ছি কি, একটা দেখতে পাচ্ছি যেটা ফরম্যাটিং করে আমরা সহজেই বুঝতে পারছি, কিন্তু এটা আসলে একটা ভ্যালু ছাড়া কিছুই না। এখানে জাস্ট এটা ভ্যালু আছে, হ্যাঁ, যে এই যে 43,394, মানে আজকের দিনটা হচ্ছে যে 1900 সাল থেকে, এই যে ক্যালেন্ডার যেটা আছে গণনা করা হয়েছে, সেটা হচ্ছে 1900 সাল থেকে গণনা করা হয়েছে। 1900 সাল থেকে একদিন, 1900 সালে জানুয়ারি মাসের 1 তারিখ হচ্ছে যে 1তম দিন। আর আজকে ওই 1900 সালের কত, জানুয়ারির 1 তারিখ 1900 সাল, সেটা হচ্ছে যে মানে এক, সেটা এখানে শো করবে এক। যেমন আমি লিখি 1/1/1990। ঠিক আছে, এটা কি যদি আমি 1990, না 1919 না, সরি, 1/1/1900, এই দেখেন 1/1/1900, হ্যাঁ, এক এক 1900, এই যে 1900 সাল থেকে আমাদের ক্যালেন্ডারে, কম্পিউটারে যে ক্যালেন্ডার গণনা শুরু করা হয়েছে 1900 সাল থেকে গণনা করা হয়েছে। আর ওই তখন থেকে 1900 সালে জানুয়ারি মাসের 1 তারিখ থেকে 1 2 3 4 এইভাবে করে বাড়ছে এই সংখ্যাটা। কিন্তু আমরা চোখের সামনে যখন দেখি তখন ওটা দেখি ঠিক এরকম দেখি। ঠিক আছে, এরকম একটা ফরম্যাটিং এ দেখি, সেই জন্য আমাদের চোখের সামনে দেখা একরকম এক্সেলে, কিন্তু তার ব্যাকগ্রাউন্ডে থাকে শুধুমাত্র সংখ্যা, কিছু সংখ্যা, ওই সংখ্যার ভিত্তিতে সেটা ক্যালকুলেট করা হয়। ঠিক আছে, এটা জাস্ট হচ্ছে যে এটা আসলে না বুঝলে কিছু না, আমি জাস্ট যেটা বোঝানোর চেষ্টা করেছি সেটা হচ্ছে যে এক্সেলের টেক্সট টেক্সট আপনি যদি কখনো দেখেন যে আপনি এই তিনটা যোগ করতে যে কোনো ধরনের ইরর পাচ্ছেন, মানে আপনি তিনটা এই মাউস দিয়ে টেনে দেখলেন নিচের দিকে সাম দেখাচ্ছে 287, কিন্তু আপনি যখন যোগ করছেন তখন 287 না, দেখাচ্ছে 200। ধরেন আমি এখান থেকে এতটুকু সাম করলাম, ধরেন এতটুকু পর্যন্ত যোগ হচ্ছে, এই তিনটা নিয়ে এসে যোগ হয়ে এখানে দেখাচ্ছে 206, কিন্তু আমি যখন মাউস দিয়ে টান দিচ্ছি তখন দেখছি যে 287। মানে এরকম একটা ডিফারেন্স যদি পান যে আপনি অ্যাকচুয়ালি হওয়ার কথা হচ্ছে যে একটা, কিন্তু দেখা শো করছে যে এটা অন্য একটা ভ্যালু, তখন আপনি কি করবেন, একটা ফাংশন আছে যেটা দিয়ে আপনি চেক করতে পারবেন ওই যে ভ্যালুটা আছে সেটা কি টেক্সট ফরম্যাটে আছে না হচ্ছে নাম্বার ফরম্যাটে। টি একটা ফাংশন, সেটা চেক করা যায় যে এটা কি টেক্সট নাকি নাম্বার। যদি এটা নাম্বার হয়, টি ফাংশনের মাধ্যমে যদি আমরা কোনো সেলকে দেখিয়ে দিই যে এই সেলের মধ্যে যে ভ্যালুটা আছে সেটা কি টেক্সট নাকি নাম্বার, হ্যাঁ, যখন আমি টি একটা ফাংশনের মাধ্যমে দেখাবো এই সেলের ভ্যালুটাকে, তখন সে বলে দিবে যে এটা টেক্সট না, এটা হচ্ছে নাম্বার। আর যদি টেক্সট হয় তাহলে সেই ভ্যালুটা এখানে শো করবে এই জায়গাটায়। ঠিক আছে, আর যদি আরেকটা ফাংশন আছে এন, এন দিয়েও ঠিক চেক করা যায়। এন দিয়ে যদি এটা আমি এই সেলটাকে দেখিয়ে দিব, যদি এটা নাম্বার হয় তাহলে সে নাম্বারটা রিটার্ন করবে, কিন্তু যদি এটা নাম্বার না হয়ে যদি কোনো টেক্সট হয় তাহলে 0 রিটার্ন করবে। ঠিক আছে, যেমন আমি এখানে এ লিখলাম, এ লেখার পরে এই যে টি ফাংশনের মাধ্যমে সে এ রিটার্ন করেছে, কিন্তু আমি যদি এখন 1 দেই তাহলে সে রিটার্ন করছে কি ব্ল্যাঙ্ক। ঠিক আছে, টি ফাংশন ব্ল্যাঙ্ক রিটার্ন করছে যদি সেটা টেক্সট না হয়। আর এখানে হচ্ছে এন নামে একটা ফাংশন আছে যেটা দিয়ে চেক করা যায় যে এটা কি নাম্বার কিনা, যদি নাম্বার হয় তাহলে সেই নাম্বারটা রিটার্ন করবে বলতে সেই নাম্বারটা এখানে শো করে দিবে। ঠিক আছে, যেমন হচ্ছে 10 দিলাম, দেখেন 10টা শো করছে। আর যদি এখানে যদি ওরা নাম্বার না হয়, যদি এটা মনে করেন আমি একটা অ্যালফাবেটিক লেটার লিখলাম, টেক্সট লিখলাম, তখন কিন্তু সেটা 0 শো করছে। মানে এইটা কি ক্লিয়ার কিনা?
এটা কিন্তু কাজে লাগবে। এটা কাজে লাগবে কখন? যখন আপনি চেক করবেন যে আসলে আপনার ফর্মুলায় কোনো ভুল আছে কিনা, বা আপনার সেলের মধ্যে কোনো ভ্যালুতে সমস্যা আছে কিনা, ঠিক আছে, সেটা চেক করার, মানে এই জিনিসটা কি ক্লিয়ার? ওকে মানে ক্লিয়ার না, ঠিক না? মানে কিছুটা মাথার উপর দিয়ে গেছে এরকম? আপনি ফ্রিলি বলতে পারেন, সমস্যা নাই। ওকে, ঠিক আছে। এখন আমি কয়েকটা কোশ্চেন করি, হ্যাঁ, সেগুলোর একটু আনসার দিবেন যে এটা আসলে কি টাইপের, কি রেফারেন্স টাইপ। ঠিক আছে, আমরা সেল রেফারেন্স তো দেখেছি, অ্যাবসলিউট, রিলেটিভ, তারপরে হচ্ছে আমরা এটা কি দেখেছিলাম, অ্যাবসলিউট, আর মিক্সড। মিক্সড রেফারেন্স, থ্রি টাইপ অফ রেফারেন্স আছে, হ্যাঁ। কোনটা কি একটু বলবেন? আমি এখানে ইকুয়াল টু দিলাম, ইকুয়াল টু দিয়ে আমি এখানে এই যে এই সেলটাকে দেখালাম, ঠিক আছে, এই সেলের ভ্যালুটা এখানে চলে আসলো। আমি এখান ক্লিক করে আমি এখানে এই বাংলার এখানে এই সেলটা সিলেক্ট করলাম, ঠিক আছে, এখানে থ্রি চলে আসলো। আবার আমি এইখানে ক্লিক করলাম, ক্লিক করে এখানে চলে আসলো 206, ঠিক আছে। কারণ আপনার সুবিধার্থে আমি এটা ফর্মুলাটা দেখিয়ে দিচ্ছি যে আসলে এখানে কি লেখা আছে, ঠিক আছে। এটা হচ্ছে 1 নম্বর, এটা 2 নম্বর, 3 নম্বর। 1 নম্বরটা কি হবে বলেন? এক নম্বরটা কি টাইপের কি রেফারেন্স টাইপ? 1 নম্বরটা হচ্ছে রিলেটিভ। তারপরে 2 নম্বরটা কি? অ্যাবসলিউট। 3 নম্বরটা মিক্সড। ওকে, ওকে, ঠিক আছে। হ্যাঁ, আপনার আনসার ঠিক আছে, অ্যাবসলিউট, মিক্সড এবং হচ্ছে রিলেটিভ। এখন আমরা একটা ছোটখাটো একটা যোগ করব, হ্যাঁ, যোগ বিয়োগের কিছু দেখি। আমি এখানে এই এই সেলটাকে রেফার করলাম এবং এই সেলের ভ্যালুটা আমি এখানে, ঠিক আছে, এখানে দিলাম। So, আবার দেই। এখন যদি আমি কি করেছি এখানে দেখেন, এই সেলের মধ্যে যে ভ্যালুটা আছে, shit, এই সেলের মধ্যে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা আমি এখান থেকে, এই সেল থেকে এখানে নিয়ে আসছি, হ্যাঁ। এবং এই সেলের মধ্যে যে ভ্যালুটা আমি রেখেছি সেটা এক ধরনের আমি রেফারেন্স টাইপ ইউজ করেছি। সেই রেফারেন্সটা তো অবশ্যই জানেন এটা কি টাইপের রেফারেন্স করেছি আমি এখানে, হ্যাঁ। তো এটা যদি আমি কপি করে এই পরবর্তী সেলগুলোতে যদি পেস্ট করি, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে ভ্যালু কি আসবে? যদি 1 2 4, 1 2 4 যদি আসে, তাহলে আপনি লিখবেন হচ্ছে 1 2 4, আপনার আনসার হবে 1 2 4। যদি আপনার এটা না আসে, যেটা আসবে সেটা আপনি কমা কমা দিয়ে 3বারে লিখবেন। বুঝতে পারছেন আমার কথা? ওকে, আমি এটার উপরে আমি ক্লিক করলাম, এখানে দেখেন উপরে, ঠিক আছে। এটা দেখে বলেন, আমি যদি এটা একটু কপি করলাম, কপি করে আমি এখানে পেস্ট করব, হ্যাঁ, তিনটা সেলের মধ্যে ভ্যালুটা কি আসবে? সেই ভ্যালুগুলা কমা দিয়ে লিখবেন। 1 2 4। ওকে, 1 2 4, ঠিক আছে। আমি এটা কপি করলাম, করে যে এটা আমি এখানে পেস্ট করলাম। এখানে আসছে কিন্তু 20 20 20।
বুঝতে পারলেন কেন আসছে 20? এখানে যে লেখাটা আছে এই লেখা দেখলে তো হবে না, ঠিক আছে? হ্যাঁ, এটা তো রিলেটিভ না, এটা হচ্ছে মিক্সড, মিক্সড রেফারেন্স। এবং মিক্সড রেফারেন্সের মধ্যে একটা কাজ করেছি দেখেন এখানে, ঠিক আছে? মানে এখানে এক্সপ্লেইন যদি করতে পারেন সবচেয়ে ভালো হয়। আমি বলে দিলাম এটা অ্যাবসলিউট রেফারেন্স না, রিলেটিভও না, এটা মিক্সড। এবং মিক্সড রেফারেন্সের মাধ্যমে এটা কেন এখানে 20 আসছে সেটা যদি এক্সপ্লেইন করতে পারেন তাও আমি আপনাকে বলবো যে আপনি পেরেছেন। উপরে সেল রেফারেন্সটা খেয়াল করেন, এই যে এখানে মানে ফর্মুলা বারে। আপনি কি বলতে পারবেন? না যদি বলতে পারেন তাহলে বলেন যে আপনি পারবেন না, আমি বলে দিচ্ছি। ওকে, ঠিক আছে, এটা দেখেন, এটা হচ্ছে মিক্সড রেফারেন্স। মিক্সড রেফারেন্সের মধ্যে যে কোনো সেলের অ্যাড্রেসে কি থাকে, সেলের অ্যাড্রেস থাকে রো এবং কলাম এবং রো, ঠিক আছে? তো এটা হচ্ছে যে কি, এটা এইচটা হচ্ছে কি কলাম আর এটা হচ্ছে রো। এখন আমি কলামের সামনে আমি বলে দিলাম যে এটা ফিক্সড, কলামটা কখনোই নড়বে না। তো আমি যদি এটা বলে দিই যে এইচটা ফিক্সড মানে এই কলামটা ফিক্সড, তার মানে আমি এখান থেকে যদি কপি করে এখানে পেস্ট করি সে সব জায়গা থেকে ওই কলামটা ফিক্সড হিসেবেই ধরবে। এই কলামটা দেখেন, এই সেলের মধ্যে ক্লিক করলে এখানে কি দেখাচ্ছে H9, এখানে ক্লিক করছি এটা দেখেন H9, এখানে ক্লিক করছি দেখেন এটা H9, ঠিক আছে? এটা কিন্তু ফিক্সড, এটা কি ধরে রাখছে, এখান থেকে কিন্তু সরছে না। কিন্তু আমি যদি এখন কপি করে যদি আমি নিচে পেস্ট করি তাহলে কিন্তু সে এক ঘর নিচে সরে আসবে, কারণ এখানে 9 এর সামনে কোনো ডলার সাইন নাই। 9 এর সামনে যদি ডলার সাইন না থাকে তাহলে রো বরাবর সে মুভমেন্ট করতে পারে। রো বরাবর মুভমেন্ট মানে হচ্ছে যে এইটা হচ্ছে 18, 19, 20, মানে এই যে রো এর নাম্বার বরাবর সে মুভমেন্ট করতে পারবে। তার মানে আমি যদি এখানে কপি করে পেস্ট করি এখানে এই সেলের ভ্যালুটা দেখাবে, যদি কোনো ভ্যালু না থাকে তাহলে জিরো দেখাবে। দেখেন আমি পেস্ট করছি জিরো দেখাচ্ছে, এখানে দেখেন চেঞ্জ হয়ে গেছে 10। জিনিসটা ক্লিয়ার? না হলে আবার বলেন, এটা খুবই মানে ইম্পর্টেন্ট। বুঝতে পেরেছেন? আরেকটা দিব এখন। আজকে যেহেতু সেল রেফারেন্সের শেষ ক্লাস, আজকের পরে আমি মানে অন্য কিছু দেখাবো, ঠিক আছে? সেই জন্য এই জিনিসটা ভালো মতন ক্লিয়ার হয়ে নেবেন। হ্যাঁ, আরেকটা দেখি। হ্যাঁ, আমি ইকুয়াল টু দিয়ে আমি এই সেলের ভ্যালু আমি এখানে সিলেক্ট করলাম। এখন মানে জিনিসটা সেম কিন্তু একটু ডিফিকাল্টি আমি দিচ্ছি যাতে আমরা বুঝতে সুবিধা হয়। হুম। এখন আমি এটা কপি করে আমি এখানে পেস্ট করব এই পরবর্তী সেলগুলাতে। এই পরবর্তী সেলের ভ্যালুগুলা কি আসবে? একটু কোয়েশ্চেনটা একটু ট্রিকি, মাঝে মধ্যে থাকে না এরকম কিছু যে চোখের ভুল। তা আমি এখানে সিলেক্ট করলাম, দেখেন এটা কি কিভাবে এখানে সেল রেফারেন্সটা দেখেন। হুম, সেল রেফারেন্সটা দেখে নেন। আমি এটা কপি করে পরবর্তী 3 সেলে পেস্ট করব। আনসার কি হবে? 1 2 3 দেখাবে, 1 2 3 দেখাবে। শিওর? আপনি কি 100% শিওর না 80% শিওর, কত পার্সেন্ট শিওর? কনফিউজড? তাহলে আনসারটা দিলেন কিভাবে কনফিউজ থাকলে? কনফিউজ আনসার দেওয়া যাবে না হয়। ঠিক আছে, এটা যেটা বলেছেন সেটাই আসবে, ঠিক আছে? ঠিক আছে, আমি এটা এক্সপ্লেন করে দিচ্ছি আবার। এটা হচ্ছে যে এটা দেখেন, এটা হচ্ছে এই সেলের ভ্যালুটা সে কিন্তু নিয়েছে, কিন্তু এখানে একটা জিনিস দেখেন, আগে হচ্ছে বি এর সামনে ডলার সাইন ছিল, এখন হচ্ছে যে 9 এর সামনে হচ্ছে ডলার সাইন। ওকে, 9 এর সামনে যদি ডলার সাইন থাকে তার মানে রো বরাবর সে মুভমেন্ট করতে দিবে না। রো বরাবর মুভমেন্ট করতে দিবে না মানে হচ্ছে যে মানে সংখ্যার আগে ডলার সাইন আছে যেহেতু সেলের, তার মানে হচ্ছে রো বরাবর সে মুভমেন্ট করতে দিবে না। রো বরাবর মুভমেন্ট মানে এই সেল থেকে এই সেলে, এই সেল থেকে এই সেলে যদি আমি কপি করে পেস্ট করি তাহলে এই সেলের ভ্যালুটা কিন্তু চেঞ্জ হবে না। মানে এই সেলের ভ্যালু যেখান থেকে সে রেফার করে নিয়ে আসছে তার পরবর্তী সেলে যে সি আছে, হ্যাঁ,
সেটাও নিয়ে আনবে না, এখানে যে ফাঁকা আছে সেই ভ্যালুটাও আনতে পারবে না, কারণ আমি এই সেলের মধ্যে বলে দিয়েছি এইখান থেকে যে ভ্যালুটা তুমি এখানে নিচ্ছ সেটার কলামটা হচ্ছে যে মুভেবল। মুভেবল বলতে এখানে ডলার সাইন নাই কলামের আগে, কলাম হচ্ছে কি, কলামের নাম বি, তার মানে কলামটা আমি মুভ করতে পারবো। তো কলাম যদি আমি মুভ করতে চাই তাহলে আমাকে লেফট অথবা রাইট বরাবর মুভমেন্ট করতে হবে। কিন্তু যদি রো মুভমেন্ট করতে চাই তাহলে উপর থেকে নিচে। কিন্তু এই যে রো হচ্ছে নাইনের সামনে ডলার সাইন, তা আমি যদি উপর থেকে নিচে মুভমেন্ট করতে চাই সেটা কিন্তু পারবো না, কারণ এখানে ডলার সাইন বলে দিয়েছে যে তুমি রো বরাবর মুভমেন্ট করতে পারবা না। সো সেই জন্য হচ্ছে যে রো বরাবর মুভমেন্ট করতে দিচ্ছে না, এই টোটালটাই হচ্ছে যে রো। হ্যাঁ, আর এই টোটালটাই হচ্ছে যে একটা কলাম। এই জিনিসটা আগে বুঝে নেন যে টোটালটা হচ্ছে রো, এটা হচ্ছে কলাম। আমি যদি একটা রো থেকে আরেকটা রোতে মুভমেন্ট করতে চাই তাহলে 8 নম্বর রো, 9 নম্বর রো, দেখেন এগুলো হচ্ছে রো। হ্যাঁ, এটাকে মুভমেন্ট করতে গেলে অবশ্যই তাকে তার সামনে ডলার সাইন দেওয়া যাবে না। যদি ডলার সাইন দেন তাহলে এখান থেকে এইখানের ভ্যালু সে নিতে পারবে না, ঠিক আছে, বা এখান থেকে যে সেল সিলেক্ট করেছেন সেই সেলের পরবর্তী সেল নিতে পারবে না। কিন্তু যদি কলাম আপনি ফিক্সড করে দেন তাহলে এই সেলের মধ্যে ফিক্সড হয়েই থাকবে, এই সেল থেকে কিছু নিতে পারবে না, এই কলাম থেকে কিছু নিতে পারবে না। ওকে, রো এর মানে সবচেয়ে ইজি সংজ্ঞা হচ্ছে যে রো হচ্ছে যে কালেকশন অফ কলাম, অনেকগুলো কলামের সমন্বয় হচ্ছে একটা রো। আর কলাম হচ্ছে যে অনেকগুলো রো এর সমন্বয়, এই যে একটা রো, এই একটা রো, এই একটা রো, এই একটা রো, হ্যাঁ, অনেকগুলো, এই যে অনেকগুলো রো এর সমন্বয় এটা হচ্ছে কলাম। যদি বুঝতে সমস্যা হয় আস্তে 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 ধীরে বুঝেন, তাহলে আরো ইজিলি বুঝতে পারবে। হ্যাঁ, মানে এত ঘাবড়ানো কিছু নাই, কয়েকবার প্র্যাকটিস করতে হবে, তাহলে তাহলে বুঝে যাবেন। এখন কি একটু ক্লিয়ার হয়েছে কিনা? দেখেন এখানে বি এর সামনে কিন্তু ডলার সাইন নাই, তার মানে আমি এক কলাম থেকে আরেক কলামে যেতে পারবো, সেই কলামে ডাটা নিতে পারবো। তা আমি এই জন্য যখন কপি করে এখানে পেস্ট করছি, দেখেন এখানে 1ই আসছে, কিন্তু আমি যদি উপর থেকে নিচে যাই কত আসে, এখানে 100 আসছে। আমি যদি এখান থেকে এখানেও যাই 100 আসবে। এখান থেকে যদি আমি এখানে যাই এখানে কিন্তু আবার 100 আসবে না, এখানে আসছে কি ভ্যালু আসছে। এই ভ্যালুটা কোথায় পেয়েছে, এই ভ্যালুটা দেখেন 9। আমি এখান থেকে কিন্তু এখানে যাওয়ার পরে অন্য ভ্যালু পাচ্ছি, কারণ হচ্ছে যে সে লেফট বরাবর মুভমেন্ট করেছে কিন্তু সে রো বরাবর মুভমেন্ট করে নাই। এই মানে এখানে এই বরাবর ছিলাম তো এখান থেকে এইদিকে মুভমেন্ট করেছি, সেজন্য এটাও এক ঘর এইদিকে সরেছে। ক্লিয়ার তো জিনিসটা? ক্লিয়ার হলে একটু ক্লিয়ার লিখবেন। ঠিক আছে, দেখি এবার কতটা ক্লিয়ার হলো। এটা হুম উম, এখানেই করি। এখানে ধরেন, এখানে হচ্ছে যে ধরেন আপনার বিভিন্ন এখানে আমি দিলাম 80, 90, এটা হচ্ছে যে 70, এটা হচ্ছে যে 30। এখন হচ্ছে গ্রেস পয়েন্ট। এখন আমি ধরেন আহ, এটা হচ্ছে যে 90 দিয়ে রাখি। তো এগুলো সবটার সাথে আমি 5 যোগ করব। হ্যাঁ, সবগুলোর সাথে 5 যোগ করব। তাহলে আমি গ্রেস পয়েন্টের এখানে রাখলাম হচ্ছে কত, 5। ওকে, ইকুয়াল টু দিলাম, ইকুয়াল টু দিয়ে আমি এটার সাথে প্লাস হচ্ছে আমি এখানে 5 যোগ করব। হ্যাঁ, +5 দিলাম। এখন আমি যেটা কপি করে এদিকে যদি পেস্ট করি সবগুলোর সাথে কি 5 যোগ হবে? এখানে ধরেন সি সি, এখানে হচ্ছে যে C1, C2, C3, C4। ঠিক আছে, আমি কিন্তু মানে আপনার কাছ থেকে বিভিন্ন ধরনের কন্ডিশন গুলা বোঝাচ্ছি, যে আপনি এই যে ডাইনামিক যে কাজগুলা ফিউচারে করবেন এভাবেই করতে হবে। ওই যে গ্রেস পয়েন্ট আপনি এক জায়গায় রেখেছেন, আর এখানে কিছু ভ্যালু দেওয়া আছে, যেমন C1 এর ভ্যালু এত, C2 ভ্যালু, C3 হচ্ছে 70, আর C4 এর হচ্ছে যে 30। তা আপনি গ্রেস পয়েন্ট বা কোন একটা মানে 5 যোগ করবেন এই সবগুলোর সাথে। তো ডাইনামিক্যালি এই জিনিসটা করবেন, মানে একটা একটা করে এইভাবে, এটা প্লাস, এটা প্লাস হচ্ছে যে 5, তারপরে হচ্ছে যে এটা +5, এটা +5, এটা +5। আমরা কিন্তু এইভাবে করতে পারি। এক হচ্ছে যে এখানে 5 যোগ করে আমরা করতে করে দিতে পারি, এখানে 5 একবার জাস্ট একটা সেলের সাথে 5 যোগ করলাম, তারপর রিলেটিভ রেফারেন্সের মাধ্যমে সেগুলো যখন কপি করে এদিকে পেস্ট করলাম এটা নিয়ে নিল। কিন্তু আপনি যদি এটা নির্দিষ্ট এই পজিশনে 5টা রাখবেন, 5 হোক, 2 হোক, 3 হোক, যা হোক, সেটা আপনি বসাবেন, এখানে অটোমেটিক্যালি সবগুলো চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে,
সেটা করার জন্য এখন আমি একটা কাজ করি, সেটা দেখেন যে এটা করলে এই একটু আগে যেভাবে দেখালাম যে 5 5 করে যোগ হচ্ছে, সেটা হয় কিনা, সেটা হবে কি হবে না। আমরা B9 এর সাথে B9 এর যে ভ্যালু প্লাস হচ্ছে যে বি টুয়েলভ হচ্ছে কোনটা, এটা এটা আমি যোগ করলাম। এখন আমি যদি কপি করে এই পরবর্তী সেলগুলোতে যোগ করি, মানে পেস্ট করি, তাহলে কি সবগুলোর সাথে কি 5 করে যোগ হবে কি হবে না? ঘাবড়ানো কিছু নাই, আপনি জাস্ট, হবে না। আহ, এটা হওয়ার জন্য আমাকে কি করতে হবে? লক করতে হবে। কি লক করব বলেন, আপনি যেটা বলবেন আমি সেটাই লক করব। বুঝলাম না। 5, মানে কি লিখবো? মানে এখানে হচ্ছে যে আমার লক করতে হবে, ঠিক আছে বুঝলাম। ঠিক আছে, এই 5টাকে লক করতে হবে। এখানে 5, এই জায়গায় কিন্তু 5 নাই, এখানে আছে কি B9, B9 প্লাস হচ্ছে যে B12। হ্যাঁ, সেল রেফারেন্স দেওয়া আছে। এখানে যদি আমি 5-এর আগে যদি ডলার সাইন দেই, তাহলে কি লক হবে? হবে না তো। ঠিক আছে, কিভাবে লক করব? সেই সেলের এই যে দুইটা সেলের অ্যাড্রেস দেখা যাচ্ছে, কোন সেলের অ্যাড্রেসের সাথে আমি লক করব সেটা বলে দেন। ওকে, শিওর হবে তো 100%? আর আমি যদি কপি করে পেস্ট করি, সবার সাথে 5 যোগ হবে? ওকে, হ্যাঁ, গ্রেট, হ্যাঁ আপনি পেরেছেন। এখন দেখেন একটা খুবই মজার জিনিস, সেখানে আমি যদি 2 যোগ করি, দেখেন সবগুলোর সাথে 2 যোগ হচ্ছে। যদি আমি এক যেই গ্রেস, সবগুলোর সাথে 1 যোগ হচ্ছে। আপনি যদি 10 দেন, আমরা যদি আর মাইনাস করতে -10 দেন, তাহলে দেখেন 10 বিয়োগ হচ্ছে। ঠিক আছে, তাহলে বুঝতে পারলেন যে ডাইনামিক জিনিসটা আসলে সেল রেফারেন্সের মাধ্যমে কত ইজিলি করা যায়। হ্যাঁ, সো সেল রেফারেন্স খুবই ইম্পর্টেন্ট। সেল রেফারেন্স না পারলে আপনি ভিলুকআপ এইচলুকআপ যত ধরনের ফাংশন করেন না কেন, কিছুই করে লাভ নাই। হ্যাঁ, এটা অনেক প্র্যাকটিস করতে হবে। এটা অনেক প্র্যাকটিস বলতে, আপনি যেহেতু বুঝে গেছেন, এখন কয়েকবার প্র্যাকটিস করলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এখন আমরা লাস্ট ক্লাসে যেটা দেখেছিলাম, হুম, এটা দেখেছিলাম। Some average count, কাউন্ট কি? 0, অবশ্যই 0 ডিভাইডেড বাই সাম ইকুয়াল টু সাম। ওকে, ঠিক আছে। এখানে যে জিনিসটা দেখাচ্ছে, এখানে দেখেন এভারেজ হচ্ছে, হ্যাঁ, এখানে এভারেজ করার পরে একটা ইরর দিচ্ছে। হ্যাঁ, এই ইররটা কেন দিচ্ছে একটু বলেন। জাস্ট আজকের ক্লাসে কয়েকটা জেনে নিচ্ছি। মানে এটা কি ধরনের হলো, কারণটা কি? একটু আগে দিন দেখিয়েছিলাম। যদি পারেন বা কনফিউজ থাকেন সেটাও বলতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে, ইরোরটা নিয়ে আজকে আলোচনা করবো একটু। যেহেতু আজকে শুধুমাত্র আপনি, সেজন্য আমি জাস্ট হচ্ছে সেল রেফারেন্স এবং হচ্ছে বাকি যেগুলো আছে সব ক্লিয়ার করে দেবো। নেক্সট ক্লাসে আমি আর এগুলো দেখাবো না। ইরোরটা কেন, ওটা কি বলতে পারবেন? না পারলে বলেন। ইয়েস, গ্রেট, ঠিক আছে। এখন আমি র্যান বিটুইন দিয়ে, ওকে, এখন আমি এটাকে যোগ করছি। দেখেন, এখন আরেকটা ইরর আসছে। এই ইররটা কেন কেন আসছে? স্পেলিং মিস্টেক,
কি ধর মানে ফাংশনে স্পেলিং মিস্টেক, ঠিক না? ও সান, ও আপনি ধরে ফেলেছেন না সান। ঠিক আছে, দেখেন আমি এভারেজের বানানটা ভুল লিখেছি, হ্যাঁ, তখনও কিন্তু এটা দেখাচ্ছে, তার মানে এভারেজটা বানানটা ভুল ছিল, এই জন্য এটা নেম এরর। হ্যাঁ, এখন দেখেন আমি আহ, এটা প্লাস হচ্ছে এটা, ঠিক আছে, এর সাথে এটা যোগ করছি, এরর দেখাচ্ছে। কি টাইপের মানে কি ধরনের এরর এটা? ডিফারেন্ট ভ্যালু না, ডিফারেন্ট টাইপ, ডেটা টাইপ ডিফারেন্ট। ডেটা টাইপ ডিফারেন্ট বলতে একটা হচ্ছে সংখ্যা আর একটা হচ্ছে টেক্সট। হ্যাঁ, ভ্যালু ডিফারেন্ট থাকতে পারে, যেমন 100 জায়গায় আপনি 200 দিতে পারেন। হ্যাঁ, নাম্বার টেক্সট, নাম্বারের সাথে টেক্সট কখনো যোগ বিয়োগ বা এগুলো হবে না। হ্যাঁ, ওকে, এটা মোটামুটি হয়ে গেছে। এটা যেহেতু ইফ এলসটা, ঠিক আছে, আমরা আজকে জাস্ট একটা নতুন একটা জিনিস দেখি। যেহেতু আপনার সেল রেফারেন্সটা ক্লিয়ার, সেল রেফারেন্স ভিডিওটা অবশ্যই ভালো মতন দেখবেন। নেক্সট আজকে আমি আরেকটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে ইফ এলস নিয়ে একটা গেম খেলি। হ্যাঁ, ইফ এলসটা আসলে কন্ডিশনটা কিভাবে কাজ করে সেটা সম্পর্কে একটা ছোটখাটো একটা গেম। এটা হচ্ছে যে অ্যাপেল একটা বাকেট আছে, এটা হচ্ছে যে ভালো আপেল, আর এটা হচ্ছে যে মানে এটা গ্রিন অ্যাপেল, এটা হচ্ছে রেড অ্যাপেল। হ্যাঁ, তো গ্রিন অ্যাপেলটা অবশ্যই গ্রিন, রেড অ্যাপেলটা রেড অ্যাপেলে, রেড বাস্কেটে যাবে, এবং গ্রিন অ্যাপেলটা গ্রিন বাস্কেটে যাবে। ঠিক আছে, এইভাবেই কন্ডিশনটা দেওয়া আছে। যদি এটা মানে এটা যদি আমি সংক্ষেপে মানে যদি আমি কন্ডিশনের ভাষায় বলি, তাহলে হচ্ছে যে রেড অ্যাপেলটা যদি এটা রেড অ্যাপেল হয় তাহলে রেড বাস্কেটে যাবে, রেড ছাড়া যদি অন্য কিছু হয় তাহলে সেটা যাবে গ্রিন, মানে গ্রিন বাস্কেটে। সেটা যদি রেড ছাড়া যদি হোয়াইটে হতো তাহলে এখানে যেত। ঠিক ইফ এলস কন্ডিশন ঠিক কিভাবে কাজ করে, আমরা প্রতিনিয়ত কিন্তু ওই কন্ডিশন নিয়েই কাজ করি, কিন্তু আসলে আমরা বুঝি না। ঠিক আছে, যেমন আপনার যদি আপনার গরম লাগে, হ্যাঁ, আপনার গরম লাগলে আপনি ফ্যান চালাবেন, এইখানেও কিন্তু একটা কন্ডিশন আছে। তা আপনার লাইফের প্রত্যেকটা জায়গায় একটা কন্ডিশন থাকে, এবং সেই কন্ডিশন গুলো কন্ডিশন গুলোর সাথে আপনার নিজস্ব পার্সোনাল লাইফে যেসব কন্ডিশন মানে যেসব কারণে যেসব সমস্যাগুলো দেখা যায় এবং সেগুলোর জন্য যে সলভ গুলা করেন, সেগুলো কিন্তু সবকিছুই কন্ডিশনের উপরে বেস করে করা। Okay? ঠিক, লজিক টেস্ট হচ্ছে যে এরকম, যে প্রথমটা হচ্ছে যে দেখবে যে এটা কি রেড অ্যাপেল কিনা, যদি রেড অ্যাপেল হয় তো রেড রেড বাস্কেটে দিবে, আর তাছাড়া যদি অন্য কিছু হয়, ঠিক আছে, সেটা অন্য আরেকটা বাস্কেটে দিবে। বা আমি ধরলাম এটা গ্রিন গ্রিন অ্যাপেল, তো গ্রিন অ্যাপেল গুলো গ্রিন অ্যাপেলের বাস্কেটে দিব, যদি এটা গ্রিন অ্যাপেল না হয় তাছাড়া যা আছে তা রেড বাস্কেটে যাবে। আমরা যে কোনো একটা কন্ডিশন আমরা ইউজ করতে পারি। ইফ এলস কন্ডিশন ঠিক সেম ভাবে কাজ করে। যেমন ইফ, আমরা একটা ইফ ফাংশন লেখার সময় কিভাবে লিখি, ইফ লিখি, ইফ লেখার পরে তারপর আমরা কি দিই লজিক টেস্ট, তারপর আমরা কি দিই ভ্যালু ইফ ট্রু, তারপরে আমরা কি দিই ভ্যালু ইফ ফলস। মানে হচ্ছে যে লজিক টেস্ট আমরা চেক করব যে আমরা যেটা চাচ্ছি সেই জিনিসটা এখানে আছে কিনা, যদি এখানে থাকে তাহলে সেটা কোথায় যাবে, হচ্ছে যে এই জায়গায় যাবে ট্রু, আর যদি এটা না থাকে তাহলে যাবে এই জায়গায়, মানে তাছাড়া বাকি যে কোনো কিছু হলে এখানে যাবে। ঠিক আছে, ঠিক গ্রিন অ্যাপেল এবং রেড অ্যাপেলের মধ্যে যেরকম, যেমন গ্রিন অ্যাপেল হলে সেটা কোথায় যাবে আমি একটু আগে দেখিয়েছিলাম, দেখেন এখানে হচ্ছে যে যদি লজিক টেস্ট এখানে ট্রু হয়, মানে আমি চাচ্ছি যে গ্রিন অ্যাপেল গুলো সব এই বাস্কেটে যাবে, তাহলে সেখানে যাবে, তাছাড়া বাকি যা আছে সব এই বাস্কেটে যাবে। জিনিসটা ক্লিয়ার? ওকে, ঠিক আছে, আমরা আজকে জাস্ট একটা ইফ কন্ডিশন দেখবো, নেক্সট ক্লাসে আমরা অনেকগুলা কন্ডিশন দেখবো। যেহেতু আজকে জাস্ট সেল রেফারেন্সটা মেইন টার্গেট ছিল, যে ভালো মতন দেখানো যাতে কোনো কিছুতে সেল রেফারেন্সে না আটকান। হুম, সেটার জন্য হচ্ছে ইফ এলস কন্ডিশন, হ্যাঁ, ইকুয়াল টু ইফ, আমরা কোনো ফাংশন লেখার আগে আমাকে প্রথমে দিতে হবে কি ইকুয়াল সাইন, এটা খেয়াল রাখবেন। দিয়ে যেহেতু আমি ইফ কন্ডিশন ইউজ করবো, ইফ ইফ লেখার পরে আমরা ট্যাব প্রেস করব, কিবোর্ড থেকে ট্যাব প্রেস করলাম, তারপরে দেখেন ট্যাব প্রেস করার সাথে সাথে এখানে বলো লজিক টেস্ট, মানে এখানে আমরা এমন কিছু লিখবো যেটা দিয়ে লজিক এটা টেস্ট করতে পারবে, এবং সেটা টেস্ট করে এসে বলবে যে ইফ ট্রু, মানে এইখান থেকে যদি টেস্টের মাধ্যমে পাস করে তাহলে সে এই জায়গায় দেখেন কমা দিয়ে আরেকটা
সেকশন আছে এবং কমা দিয়ে আরেকটা সেকশন, একটা হচ্ছে ট্রু সেকশন আর একটা হচ্ছে ফলস সেকশন। মানে এখানে যদি টেস্টে পাস করে তাহলে এখানে যাবে, যদি পাস না করে তাহলে ফেল করছে অবশ্যই, তাহলে সেটা চলে যাবে এখানে। হ্যাঁ, তা ইফ ধরেন এই সেল, এটা এই সেলের অ্যাড্রেসটা কি পি টু যদি গ্রেটার দেন, ধরলাম আমি গ্রেটার দেন ইকুয়াল, গ্রেটার দেন যদি 10 হয় তাহলে কি হবে, ইয়েস। আর যদি তাছাড়া গ্রেটার 10-এর চেয়ে যদি বেশি হয় কোনো সংখ্যা, যদি আমি এই সেলের মধ্যে টাইপ করি তাহলে ইয়েস লেখা আসবে। যদি 10-এর চেয়ে বড় না হয়, 10-এর চেয়ে ছোট হয় বা 10ও যদি হয় তাহলে সে নো দেখাবে। হ্যাঁ, এখানে নো দেখাচ্ছে কারণ এখানে কোনো ভ্যালুই নেই। হ্যাঁ, আমি বলেছি 10 বা তার চেয়ে বেশি, আমি যদি এখানে 10, না সরি, 10-এর চেয়ে যদি আমি 11 দেই তখন দেখেন এটা ইয়েস দেখাচ্ছে। এই জিনিসটা কি ক্লিয়ার? বুঝতে পেরেছেন? আর 2 মিনিট ক্লাস নিব, ঠিক আছে? এখন আমি নেস্টেড ইফ, মানে প্রথম দিকে দেখে বলেছিলাম নেস্টেড ইফ এর কথা। হ্যাঁ, তো নেস্টেড ইফ এর জন্য আমি দিলাম এটা হচ্ছে কত, এটা আমি আরেকটু কন্ডিশনটা একটু চেঞ্জ করি, মানে একটা ইফ এর মধ্যে আরেকটা ইফ লিখবো। ইফ এটা ইকুয়াল টু, যদি কোনো, এখানে আমি টেক্সট লিখবো, এখানে এখানে লিখলাম হাসিব। হ্যাঁ, যদি আমি হাসিব হই তাহলে হচ্ছে যে আই এম হাসিব। কোনো টেক্সট লিখতে গেলে সেটা অবশ্যই ডাবল কোটের মধ্যে লিখতে হবে। হ্যাঁ, আমি এখানে কি লিখলাম, ইফ লিখলাম, তারপরে হচ্ছে লিখলাম কি পি টু মানে এই সেল, এই সেলের মধ্যে আমি যে ভ্যালুটা লিখবো সেটা যদি আমি এই পি টু সেলের মধ্যে, মানে পি টু সেলের মধ্যে আমি যে ভ্যালুটা দিব সেটা যদি এখানে যেটা দিচ্ছি সেটা যদি সেম হয় তাহলে মানে এটা দেখানোর জন্য কি করতে হবে, পি টু ইকুয়াল সাইন দিতে হবে। ইকুয়াল সাইন মানে অ্যাসাইন করা, মানে এই সেলের মধ্যে যে ভ্যালুটা দিব সেটা এই পি টুর মধ্যে অ্যাসাইন হবে। হ্যাঁ, আর এখানে পি টু লেখা মানে এই যে পি টু সেল অ্যাড্রেস, তারপরে অ্যাসাইন করবে কি, এই যে আমি যে হাসিব লেখাটা দিচ্ছি, এই হাসিব লেখাটা আমি পি টুর মধ্যে আমি দিলাম। তো যখন আমি এই পি টুর মধ্যে চেক করে দেখবো যে এই লেখাটা আছে কিনা, যদি থাকে তাহলে আমি হাসিব। তারপরে যদি দেখ আমি আরেকটা লিখলাম ইফ, কমা দিয়ে এই যে ফলস এর যে একটা জায়গা আছে এখানে ভ্যালু ইফ ফলস, তা আমি এখানে আরেকটা ইফ লিখবো ইফ। হ্যাঁ, ইফ আবার দিলাম পি টু ইকুয়াল টু এফ এ সি, আপনার নাম আর কি, তাহলে আই এম এফ এ সি। ওকে, তাহলে দেখেন একটা ইফ এর মধ্যে কিন্তু আমি আরেকটা ইফ লিখলাম, এবং সেটা কোন পার্টে লিখলাম, ফলস পার্টে। আমি চাইলে কিন্তু ট্রু পার্টেও লিখতে পারি, সেটা আমার ইচ্ছা। ওকে, তা যেহেতু আমি মানে ফার্স্ট টাইম, আপনি মেবি দেখছেন ফার্স্ট টাইম, অথবা এর আগেও দেখে থাকতে পারেন, যেহেতু ফার্স্ট টাইম দেখাচ্ছি আপনাকে সে এইভাবে দেখাচ্ছি, পরবর্তীতে আরো টাফ দেখতে পারবো। আই এম, যদি এখানে হাসিব অথবা এফএফসি ছাড়া যদি অন্য কেউ অন্য কিছু লিখি তাহলে সে দেখাবে কি, সেটা আমি এখানে ফলস পার্টে লিখবো। এখানে ফলস পার্টে যখন লিখবো তখন লিখবো যে আই এম নট হিয়ার, আই এম নট হিয়ার। হ্যাঁ, তা আমি এটা ক্লোজ করব, এবং ক্লোজ করার সাথে দেখেন এখানে হচ্ছে রেড কালার ব্র্যাকেট আর এখানে হচ্ছে রেড, তার মানে এটা হচ্ছে যে একটা ইফ। তারপরে দেখেন এখানে হচ্ছে ব্ল্যাক হয়ে আছে, আমার এখানে দুইটা ইফের জন্য দুইটা ব্র্যাকেট দিতে হবে লাস্টে। ঠিক আছে, যখন আপনি ব্র্যাকেট দিবেন তখন দেখবেন যে এই ব্র্যাকেটের কালার গুলো সেম আছে কিনা, যদি সেম না থাকে তাহলে বুঝবেন যে ব্র্যাকেটটা ক্লোজ হয় নাই। ঠিক আছে, বা ব্র্যাকেট মানে ইফে সমস্যা আছে। দেখেন আমি এখানে 11, 12, 13 যাই দিই না কেন আই এম নট হেয়ার দেখাবে। যখন আমি এফ এস সি তাহলে দেখাবে আই এম এফ এস সি। আমি যখন হাসিব লিখবো তখন লিখবো যে আই এম হাসিব। ঠিক আছে, জিনিসটা ক্লিয়ার? ওকে, আপনি কি এর আগে কি এক্সেল নিয়ে কাজ করেছেন, বা এই কন্ডিশন গুলো কি জানা জানা ছিল না আজকে প্রথম? মানে আমার কাছে মনে হচ্ছে যে আপনি আগে থেকে কিছু না কিছু জানেন। মানে এক্সেলে কি কোনো কাজ করেছেন? ও ম্যাক্সিমাম নিউ, মানে এখন পর্যন্ত ক্লাস করে মানে কেমন লাগছে, সবকিছু কি ইজিলি বুঝতে পারছেন না একটু কষ্ট হচ্ছে বুঝতে? মানে আছে না অনেকে মানে বুঝাতে চায় কিন্তু বুঝতে পারেন না, এরকমও হইতে পারে।
আর আমি একটু বেশি মানে বক বক করি আর কি। যত সময় না মাথা পর্যন্ত ঢুকবে তত সময় মানে দেখানোর চেষ্টা করি আর কি। আর এক্সেলটা মানে শেখার পরে আপনার কি মানে কোনো টার্গেট আছে যে একটা কোনো অ্যাসাইনমেন্ট বা এরকম কিছু করার, বা মানে অবশ্যই এক্সেল তো কোনো একটা কাজের জন্য আপনি শিখতে আসছেন, সেটা মানে মানে কি ধরনের কাজ, মানে সেটা কি ধরনের রিপোর্ট বা এরকম কিছু, মানে কিছু কিছু তো একটা আছে যে উদ্দেশ্য নিয়ে আপনি এক্সেলটা শিখতে আসছেন। হ্যাঁ, থিসিস মেইনলি, থিসিস, ওকে। কোন সাবজেক্টের জন্য? অ্যাকাউন্টিং এরকম কিছু? বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং, ওকে, গুড, ঠিক আছে। যাই হোক, আমি মানে চেষ্টা করব আপনারা যারা এই ব্যাচে জয়েন করেছেন বা এর আগেও যারা জয়েন করেছেন অনেকেই হচ্ছে জব পেয়েছে। আর যেহেতু আপনি আসছেন আপনার থিসিসের জন্য, তা আমি চেষ্টা করব যে এক্সেলটা খুব ভালো মতন শিখিয়ে দেওয়ার। আর যদি সম্ভব হয় ফিউচারে পাওয়ার পয়েন্টের কোর্সটা করে ফেলবেন, যেটা এই দুইটা আপনার মানে জীবনের প্রতিনিয়ত কাজে লাগবে আর কি। ঠিক আছে। পাওয়ার পয়েন্টের কোর্সটা কি মানে ইস্যুকন থেকে চালু করেছে কিনা আমি জানি না। ঠিক আছে, যদি চালু করে থাকে মানে সেক্ষেত্রে মানে এখান থেকে করুক আর ওখান থেকে অন্য যে কোনো জায়গা থেকে করুক এটা, বা অনলাইন থেকেও আপনি দেখে নিতে পারেন, মানে এটা রিয়েল লাইফে অনেক কাজে লাগবে আপনার। আর মানে এক্সট্রা কি কোনো কিছু রিকোয়ারমেন্ট ছিল যে আপনার এক্সেলে এই জিনিসগুলো জানা দরকার বা এরকম কিছু, বা আপনার ওই রিলেটেড কিছু নাই এখানে, এরকম কিছু আছে যে আপনি আসলে এই জিনিসটা আপনি শিখতে চাচ্ছিলেন, যে আমি আসলে এক্সেলটা এই যেমন হচ্ছে যে লাস্ট ক্লাসে মেবি টিপু ভাই বলেছিল যে স্যালারি শিট তৈরি করার জন্য, যে আপনার কি এরকম কোনো কিছু আছে কিনা? এরকম কিছু নেই না? ঠিক আছে, সমস্যা নেই। তো আহ, আমরা এখানে আপনি যদি শেষ পর্যন্ত থাকেন মোটামুটি আপনি পিভট টেবিল, ভিলুকাপ, এইচ লুকআপ এবং অ্যাডভান্স অনেক কিছু শিখে যাবেন, যেটা ফিউচারে কাজে লাগবে। আর আশা করছি যখনই আপনি এগুলো দেখবেন একবার দেখলেই আপনার এগুলো মনে থাকবে। হ্যাঁ, তো ক্লাসগুলো একটু কন্টিনিউয়াসলি করবেন। আজকে তো অনেকে আসে নাই, জাস্ট আপনি দেখতে পাচ্ছি, আর কেউ নেই। ঠিক আছে, আজকে ক্লাসটা এই পর্যন্তই। হ্যাঁ, নেক্সট ক্লাসে নেক্সট ক্লাসে হবে হচ্ছে আপনার আজকে সানডে, টুইসডে টুইসডে হবে নেক্সট ক্লাস। ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। আর ক্লাসগুলো অবশ্যই করে নেবেন। আর আরেকটা কথা সেটা হচ্ছে যে ইশিকন থেকে যদি ভিডিওগুলো আপনি ক্লাসের ভিডিওগুলো না পান তাহলে একটু কষ্ট করে আমাকে জানাবেন। মানে ওনাদের ওয়েবসাইটে ওগুলো আপলোড করার কথা আর কি। হ্যাঁ, আমি আসলে আপনাদের ওই পোর্টাল যেটা যেটা থ্রুতে আপনারা দেখেন সেটা আসলে আমার তো অ্যাক্সেস নেই ওটা দেখার। সো আমি আমার পেজে লগ ইন করতে পারবো কিন্তু আপনাদের এগুলো পারছি না। ঠিক আছে, সেজন্য আপনারা একটু চেক করে আমাকে জাস্ট একটা নক দিবেন যে আছে কি নাই, যদি না থাকে আমি এটা আপলোড করার ব্যবস্থা করছি। ঠিক আছে। ওকে, তাহলে যে আজকে এই পর্যন্তই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।